আমরা আগের ক্লাসে কোনো জৈব বা অজৈব যৌগের মধ্যে একটি পার্টিকুলার মৌলের জারণ সংখ্যা শিখেছি। এই ক্লাসে আমরা কিছু বিশেষ যৌগের মধ্যে তার মধ্যস্থ কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় শিখব, যেটা সাধারণভাবে নির্ণয় করা যায় না, যেখানে জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে পার্টিকুলার যৌগটার স্ট্রাকচার জানার দরকার পড়ে। সেরকমই কিছু বিশেষ যৌগের জারণ সংখ্যা বের করা শিখব। সেকেন্ডলি আরেকটা বিষয় শিখব, যেটা হচ্ছে গড় জারণ সংখ্যা, অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। এটা বিশেষ ক্ষেত্রে জৈব যৌগদের জন্য ব্যবহৃত হয়। তাই প্রথমে আমরা এটাই দেখে নিই গড় জারণ সংখ্যা ব্যাপারটা কী। অ্যাকচুয়ালি গড় জারণ সংখ্যা বলতে বোঝায় যে যখন একই মৌল কোনো যৌগের মধ্যে একাধিকবার থাকবে। ফর এক্সাম্পল ইথেন CH3 বন্ড CH3। এখানে যদি কার্বনের জারণ সংখ্যা বের করতে বলে, আমরা দুটো কার্বনের জারণ সংখ্যা একসাথে বের করব এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে বের করব। কী পদ্ধতি? জৈব যৌগগুলোর মধ্যে যদি আমি স্ট্রাকচার দেখি, তাহলে দেখি যে কার্বনের চেন আছে, পরস্পর কার্বনগুলো তাদের ক্যাটিনেশন ধর্মের জন্য যোগ হয়ে থাকে, আর কার্বনের সঙ্গে থাকে একাধিক হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন থাকে। এই অবস্থায় কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে যে বন্ধনটা করেছে, এই বন্ধনে যে দুটো করে ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, সেই ইলেকট্রনগুলো দুটো কার্বনই সমানভাবে ব্যবহার করছে বলে সেই ইলেকট্রনগুলোর সাপেক্ষে কার্বনের জারণ সংখ্যা ধরা হয় না, বা কার্বনের জারণ সংখ্যার মধ্যে সেই ইলেকট্রনগুলোর ব্যবহার মাপা হয় না, মাপের জন্য বা মানের জন্য ইলেকট্রনগুলো নেওয়া হয় না। শুধুমাত্র কার্বন হাইড্রোজেনের সাথে যে বন্ধনগুলো করেছে, সেই বন্ধনের জন্য তাদের জারণ সংখ্যা ধরা হয়। যেমন হাইড্রোজেন কার্বনের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, তাই প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ধরা হয়, এবং এই হাইড্রোজেনের সাপেক্ষে তাদের সাথে যুক্ত কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করা হয়। যেমন এই যৌগটা যেটা এঁকেছি আমি, তার মধ্যে এই কার্বনটার সঙ্গে যুক্ত তিনটে হাইড্রোজেন থাকার জন্যে, তিনটে হাইড্রোজেনের জন্য +3, তার জন্যে এই কার্বনের জারণ সংখ্যা হচ্ছে -3, কারণ এখানে কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত হয়ে আছে। অন্যদিকে সেকেন্ড কার্বনটি, তাদের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে আছে, প্রত্যেকটি +1 করে হলে দুটো হাইড্রোজেনের জন্য +2, তাই এই কার্বনটার জারণ সংখ্যা হচ্ছে -2। সিমিলারলি পরবর্তী কার্বনটা -2, তারপরের কার্বনটা -3, কারণ তাদের সঙ্গে যুক্ত হাইড্রোজেনের সংখ্যা এগুলো। এই অবস্থায় যদি এই যৌগের মধ্যে কার্বনের জারণ সংখ্যা বের করতে বলে, তখন আমাদের এই যে জারণ সংখ্যাগুলো বেরিয়েছে কার্বনের, তাদের গড় নির্ণয় করতে হয়। যেমন এক্ষেত্রে গড় কত হবে? -3, -2, -2, -3 বাই 4টে কার্বনের জন্য 4, যেটা উত্তর হবে 3 আর 3 6 আর 4 10, মানে 10/4 -10/4, উত্তর যেটা হবে সেটা। এক্ষেত্রে গড় জারণ সংখ্যা ভগ্নাংশেও আসতে পারে, যদিও আমরা জানি জারণ সংখ্যা কখনো ভগ্নাংশে আসবে না, কিন্তু গড় জারণ সংখ্যা যেহেতু বের করতে হয়, তাই সেক্ষেত্রে জারণ সংখ্যা মাইনাসে আসা সম্ভব এবং ভগ্নাংশেও আসা সম্ভব, তাই এখানে জারণ সংখ্যাটা ভগ্নাংশেই হবে। এবার এই জাতীয় কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, যে যৌগটি লেখা হয়েছে ইথেন, এই অণুতে কার্বনের জারণ সংখ্যা বের করতে হবে। যদি বের করতে হয়, গড় জারণ সংখ্যা বের করতে হবে, কারণ এটা কার্বন চেন। সেই জন্য প্রথম কার্বনটার জারণ সংখ্যা -3, কারণ 3টে হাইড্রোজেন যোগ হয়ে আছে। পরেরটাও -3/2 ইকুয়াল টু হচ্ছে -6/2 ইকুয়াল টু -3। এখানে কার্বনের জারণ সংখ্যা বা গড় জারণ সংখ্যা -3। সেকেন্ড, একটা অ্যালকিনদের ক্ষেত্রে দেখা যাক। যেমন CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন, এখানেও যে দ্বিবন্ধনটা আছে, সেই দ্বিবন্ধনের ইলেকট্রনগুলোও কিন্তু দুটো কার্বন সমানভাবে ইউজ করেছে, তাই এক্ষেত্রেও হাইড্রোজেনগুলোই শুধু নেওয়া হবে। এই কার্বনের জারণ সংখ্যা -2 দুটো হাইড্রোজেনের জন্য, এই কার্বনের জারণ সংখ্যা -2 দুটো হাইড্রোজেনের জন্য, বাই দুটো কার্বনের জন্য 2 ইকুয়াল টু হচ্ছে -2। এটা গেল গড় জারণ সংখ্যা। আবার এরকম হতে পারে যে কোনো একটা যৌগের মধ্যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড একসাথে আছে। ফর এক্সাম্পল প্রপিন CH3 CH ডাবল বন্ড CH2, এক্ষেত্রেও কিন্তু জারণ সংখ্যা এইভাবেই বেরোবে। কার্বনে 3টে হাইড্রোজেন, জারণ সংখ্যা -3, এই কার্বনে -1, এই কার্বনে -2/3, মানে -6/3 ইকুয়াল টু -2। এখানে কার্বনের গড় জারণ সংখ্যা হচ্ছে -2। এইভাবেই সব জারণ সংখ্যাগুলোকে বের করতে হয়। যদি ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড একসাথে থাকে, তখন কী হবে? একই পদ্ধতি। একটা উদাহরণ নেওয়া যাক। CH3
CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। এই যৌগটা কী করে কার্বনের গড় জারণ সংখ্যা বের করব? এই কার্বনের জন্য 3টে হাইড্রোজেন, তার মানে কার্বনের জারণ সংখ্যা -3। এই কার্বনে একটা হাইড্রোজেন, জারণ সংখ্যা -1। এই কার্বনে একটা -1। এই কার্বনে হাইড্রোজেন নেই, জারণ সংখ্যা 0। এই কার্বনে একটা হাইড্রোজেন -1 বাই 1 2 3 4 5, 5টা কার্বন বাই 5, উত্তর যা বেরোবে সেটা, মানে 3 4 5 6, মানে -6/5। গড় জারণ সংখ্যা বেরোলো -6/5। যে কোনো হাইড্রোকার্বনের ক্ষেত্রেই এই গড় জারণ সংখ্যা আমাদের ব্যবহার করা যেতে পারে। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, যে এক্সাম্পলটা আমরা সাধারণত চেনের ক্ষেত্রে না নিয়ে রিংয়ের ক্ষেত্রে নিই। এটা বেনজিন রিং, তার সঙ্গে CH3 আছে। এই যৌগের নাম হচ্ছে টলুইন। তো টলুইন যৌগে কার্বনের গড় জারণ সংখ্যা বের করবো কী করে? সেম, গড় জারণ সংখ্যা ইকুয়াল টু বেরোবে, প্রথম একটা কার্বন নেওয়া যাক। ফার্স্ট কার্বনটা 3টে হাইড্রোজেন, তাহলে -3। সেকেন্ড কার্বনটা 1 2 3 4, 4টে বন্ড করে ফেলেছে, মানে এখানে কোনো হাইড্রোজেন নেই, তাই জারণ সংখ্যা 0 +0। থার্ড কার্বন এখানে 1 2 3টে বন্ড করেছে, কার্বনের 4টে বন্ড হয়, তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে -1 কার্বনের জারণ সংখ্যা। এই কার্বন -1, এই কার্বনটাও -1, এই কার্বনটা -1, এই কার্বনটাও -1। 1 2 3 4 5 6 7টা কার্বন, 1 2 3 4 5 6 7 বাই 7। এর উত্তরটা হবে এখানে টলুইনের মধ্যে কার্বনের গড় জারণ সংখ্যা। তো এইভাবে আমরা যে কোনো বিষয়ের ক্ষেত্রে কার্বনের গড় জারণ সংখ্যা বের করতে পারি। এটা একটা বিশেষ পদ্ধতি। অনেক সময় জারণ সংখ্যা 0ও বেরোতে পারে। সেটা কিছু জৈব যৌগের জারণ সংখ্যা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যেখানে জারণ সংখ্যা 0 বেরোয়, সেখানে 0 হতে পারে। কিন্তু আমাদের যদি গড় জারণ সংখ্যা বা কোনো হাইড্রোকার্বনের জারণ সংখ্যা বের করতে দেয়, তখন আমাদের গড় জারণ সংখ্যা বের করতে হবে। এটা গেল অল অ্যাবাউট অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বা গড় জারণ সংখ্যা। এইবার আসছি কিছু বিশেষ যৌগের জারণ সংখ্যা, যে জারণ সংখ্যাগুলো বের করতে গেলে আবার আমাদের স্পেশালি তাদের স্ট্রাকচার দরকার পড়ে। তার কারণটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের সঙ্গে যুক্ত কিছু বিশেষ পরমাণু, যে পরমাণুগুলোর জারণ সংখ্যা সাধারণের মতো নয়। ফর এক্সাম্পল, প্রথম যৌগ হিসাবে নেওয়া যাক CrO5, ক্রোমিয়াম পেন্টক্সাইড। আমরা যদি খুব সাধারণ ক্ষেত্রে জারণ সংখ্যা বের করতে যাই, অক্সিজেনের -2, তার মানে 5টা অক্সিজেনের জন্য -10, তাহলে ক্রোমিয়ামের +10 হচ্ছে, তা কিন্তু নয়। এখানে ক্রোমিয়াম পেন্টক্সাইডের জারণ সংখ্যা বের করতে গেলে উই নিড টু নো দ্য স্ট্রাকচার অফ ক্রোমিয়াম পেন্টক্সাইড। কী স্ট্রাকচার? ক্রোমিয়াম পেন্টক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এই রকম। একটা অক্সিজেন ডাবল বন্ডে থাকে, বাকি অক্সিজেনগুলো নিজেদের সাথে সিঙ্গেল বন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্রোমিয়ামের সঙ্গে সিঙ্গেল বন্ডে থাকে। এটা হচ্ছে ক্রোমিয়াম পেন্টক্সাইডের স্ট্রাকচার। সেখানে অক্সিজেন যখন সিঙ্গেল বন্ড করে, সেই বন্ডটাকে আমরা বলি পারক্সো বন্ড, পারক্সো বন্ধন। এবং যে অক্সিজেনগুলো পারক্সো বন্ডে ইনভলভ থাকে, সেই অক্সিজেনগুলোর জারণ সংখ্যা হয় -1, নট -2। এটা আগের ক্লাসে আলোচনা হয়েছে। তাই এখানে এই রকম অক্সিজেন আছে 4টে, তাহলে 4টে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। কিন্তু এখানে অক্সিজেন সাধারণভাবে ডাবল বন্ড করেছে, এটা অক্সিজেনের নিজস্ব ধর্ম, তার জন্য এখানে এই অক্সিজেনের জারণ সংখ্যা -2। এইবার আমরা পুরো যৌগ থেকে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব। কীভাবে বের করব? জানি মোট যৌগের জারণ সংখ্যা 0 হবে, ক্রোমিয়ামটা X ধরা হলো, তাহলে X। এবার এখানে অক্সিজেনগুলোর মোট জারণ সংখ্যা বের করা যায়, 1 2 3 4 5 6, মানে -6 ইকুয়াল টু পুরো অণুর জারণ সংখ্যা 0 হয় 0, X ইকুয়াল টু +6, মানে CrO5 এর মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +10 নয়, জারণ সংখ্যা হচ্ছে +6। আশা করি বোঝা গেছে। এরকম আর একটা যৌগ নেওয়া যাক। আমরা জানি সালফিউরিক অ্যাসিড H2SO4। যদি আমরা এই অ্যাসিডটাকে নিই H2SO5, এর নাম হচ্ছে পার সালফিউরিক অ্যাসিড। এখানে সালফারের জারণ সংখ্যা কত হবে দেখা যাক। এটা স্ট্রাকচারটা একটু অন্য। সাধারণ সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে অ্যারো বন্ড মানে ডাবল বন্ড, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে অসমযোজী বন্ধন, যেখানে সালফার ইলেকট্রন দেয়, অক্সিজেন ব্যবহার করে। তো এই বন্ডটাকে আমরা ডাবল বন্ড হিসেবেও নিতে পারি, সাধারণ বন্ডের মতো। তো এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। এবার এখানে দেওয়া আছে H2SO5, মানে পার সালফিউরিক অ্যাসিড, তাহলে তার স্ট্রাকচারটা হবে লাইক দিস, এইরকম। এখানে একটা পারক্সো বন্ড আছে, অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকলেই পারক্সো বন্ড থাকবে।
তাহলে সেক্ষেত্রে জারণ সংখ্যা বের করবো কী করে? দেখা যাক। হাইড্রোজেনগুলোর জারণ সংখ্যা আমরা সবাই জানি +1 করে, অক্সিজেনের জারণ সংখ্যা -2 -2 -2, কিন্তু এই দুটো অক্সিজেন পরস্পর সিঙ্গেল বন্ডে আছে, তাই এদের জারণ সংখ্যা হচ্ছে -1 করে। এবারে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে, x ধরে নিলাম। x অক্সিজেনগুলো কত আছে? 2 4 6 7 8 মানে -8, আর দুটো হাইড্রোজেন আছে +2 = 0, x = +6। তাহলে পার সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এখানেও স্ট্রাকচার ছাড়া কিন্তু জারণ সংখ্যা বের করা সম্ভব নয়। নেক্সট আর একটা এক্সাম্পল নেওয়া যাক। সালফারের একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, H2S2O7। দেখা যাক কী হয়। H2S2O7টা কী বলে? ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। H2S2O7-এর ক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচারটা আমাদের জানা দরকার। কীরকম স্ট্রাকচার? দুটো সালফার এখানে অক্সিজেন দ্বারা সিঙ্গেল বন্ডে যুক্ত হয়ে থাকে, বাকি অক্সিজেনগুলো ডাবল বন্ডেড হয়ে থাকে। OH এখানেও তাই, OH এইভাবে থাকে। এবারে এখানে যখন আমরা এই সালফিউরিক অ্যাসিড মানে এই পাইরোসালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা বের করতে যাব, সেক্ষেত্রে মাঝখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যার একটা প্রবলেম আছে। মোট এখানে যৌগ অক্সিজেন সংখ্যা কটা? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে 7টা অক্সিজেনের জন্য -14, আর দুটো হাইড্রোজেন আছে তার জন্যে +2, দুটো সালফার আছে তার জন্য আমরা ধরে নিলাম +2x = 0। তাহলে x = বেরিয়ে গেল এখানে +6। এখানেও কিন্তু স্ট্রাকচার ছাড়া আমাদের জারণ সংখ্যা বের করাটা সম্ভব নয়। এরকমই আর একটা যৌগ আছে যার নাম হচ্ছে পার ডাইসালফিউরিক অ্যাসিড, H2S2O8। আমরা আগে এটা করলাম কেন? এখানে তো সিম্পল অক্সিজেনগুলোর জারণ সংখ্যা বসিয়ে দেওয়া হলো। পাইরোসালফিউরিক অ্যাসিড আর পার ডাইসালফিউরিক অ্যাসিডের সংকেত অনেকটা সেম, শুধুমাত্র মাঝখানের অক্সিজেনটার পরিবর্তন। এখানে দুটো অক্সিজেন পারক্সো বন্ড হয়ে থাকে। এটা হচ্ছে পার ডাইসালফিউরিক অ্যাসিডের সংকেত, H2S2O8। সেক্ষেত্রে একই রকম এই 6টা অক্সিজেনের -2 করে জারণ সংখ্যা, এই অক্সিজেন দুটো -2 জারণ সংখ্যা, কারণ এটা সাধারণ বন্ড করে আছে। তার মানে 1 2 3 4 5 6, 6টা অক্সিজেনের -2 করে হচ্ছে -12। কিন্তু এই দুটো অক্সিজেন যেহেতু পারক্সো বন্ড, এদের জারণ সংখ্যা হচ্ছে -1 করে। তাহলে পারক্সো অক্সিজেন দুটোর জন্য মোট আসছে -2, দুটো হাইড্রোজেনের জন্য আসছে +2, আর দুটো সালফারের জন্য x ধরেছি, তার মানে +2x = 0। তার মানে ঠিক একই রকম x = আসবে +6। মানে পার ডাইসালফিউরিক অ্যাসিডেও সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এবার অক্সিজেন ছাড়া অন্য একটি মৌলের ক্ষেত্রে এরকম যেখানে পরিবর্তন হয় সেরকম একটা যৌগ নিচ্ছে, যেমন সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3। সোডিয়াম সালফাইডকে যদি অতিরিক্ত সালফারের উপস্থিতিতে রেখে দেওয়া হয় বা সোডিয়াম সালফাইডের ঘন জলীয় যৌগনকে উত্তপ্ত করা হয়, সেখানে সোডিয়াম থায়োসালফেট উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়? তার কারণ হচ্ছে সোডিয়াম সালফাইডের সংকেত Na2SO3, সেখানে অতিরিক্ত সালফার যোগ হয়ে গিয়ে তৈরি করে Na2H2O3। কীভাবে যোগ হয়? এর বন্ডিং দেখলেই বুঝতে পারা যাবে। প্রথমে সোডিয়াম সালফাইডের সংকেত ড্র করা যাক, SONA, এখানেও ONA, আর ডাবল বন্ডের অক্সিজেন, এটা হচ্ছে Na2SO3-র সংকেত। সেখানে অতিরিক্ত সালফার থাকার কারণটা হচ্ছে একটা সালফার অসমযোজী বন্ধন করে অন্য একটি সালফারকে নিজের সাথে যুক্ত করে নেয়। অর্থাৎ এখানে প্রথম সালফারটা দ্বিতীয় সালফারকে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করেছে। তাই সেক্ষেত্রে এই সালফারটার জারণ সংখ্যা হবে -2, কারণ এই সালফারকে ইলেকট্রন জোড় দান করেছে, দুজনের সমানভাবে ব্যবহার করেছে, কিন্তু এই সালফারটা কোনো ইলেকট্রন জোড় দান করেনি। তার জন্য এই সালফারের জারণ সংখ্যা হবে -2, যেহেতু দুটো ইলেকট্রন সালফার গ্রহণ করেছে। বাকিদের জারণ সংখ্যা যা থাকার তাই থাকবে, -2, সোডিয়াম +1, এখানেও +1। যোগ করে নেওয়া যাক। এই সালফারের জারণ সংখ্যা বের করতে হবে, তার জন্যে মিডল সালফারের জারণ সংখ্যাটা x ধরা হলো, প্লাস দুটো সোডিয়ামের জন্যে +2,
তিনটে অক্সিজেনের জন্য -6, এই সালফারটার জন্য হচ্ছে -2। তো x ইকুয়াল টু 0 হবে, x ইকুয়াল টু বেরোবে +6। তাহলে Na2SO3-র মধ্যে সোডিয়াম থায়োসালফেটের মধ্যে সালফারের জারণ সংখ্যা, মধ্যবর্তী সালফারের কেন্দ্রীয় সালফার পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +6। আরেকটি যৌগ আসছে এরপরে যেখানে সালফারেরই প্রবলেম, সেটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, সংকেত হচ্ছে Na2S4O6, ছিল Na2S2O3, তার ডাইমার হলো Na2S4O6। স্ট্রাকচারটা কীরকম? এখানে 4টে সালফার পরমাণু পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে থাকে এবং বাইরের দুটো সালফার পরমাণু বাকি যৌগটা তৈরি করে, মানে বাইরের সালফার পরমাণু এইভাবে অক্সিজেনগুলোর সাথে যোগ হয়ে থাকে। এখানে আমরা ডাবল বন্ডও দিতে পারি, উই ক্যান অলসো গিভ অ্যারো, ব্যাপারটা সেম। তো এই হলো Na2S4O6-এর সংকেত। তো এই সংকেত অনুযায়ী যেরকম Na2SO3-র মধ্যে একটা সালফারকে -2 ধরেছিলাম, যেহেতু সে অন্যজনের থেকে ইলেকট্রন গ্রহণ করেছিল, এখানে মিডলের সালফার দুটোর ক্ষেত্রে তা নয়। মিডলের সালফার দুটো একই পরমাণু থেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করেছে এবং মিডলের সালফার দুটো পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন দিয়ে একই জাতীয় সমযোজী বন্ধন গঠন করেছে। যেহেতু এদের গ্রহণ বর্জন একই পরমাণুর, একই জাতীয় পরমাণুর সঙ্গে, তাই মধ্যের দুটো সালফারের জারণ সংখ্যা ধরা হয় 0, কারণ এই সালফার অন্য সালফারের সঙ্গে ইলেকট্রন দান গ্রহণ করেছে, এই সালফারও তাই অন্য সালফারের সঙ্গে ইলেকট্রন দান গ্রহণ করেছে, অন্য কারোর সঙ্গে নয়। তাহলে এদের জারণ সংখ্যা ধরতে হবে 0। বাকিদের জারণ সংখ্যা সেম। 6টা অক্সিজেনের জন্যে জারণ সংখ্যা হচ্ছে 6 × -2 মানে -12। দুটো সোডিয়ামের জন্য হচ্ছে +2। এই দুটো সালফার একই রকম, তাই এই দুটো সালফারের একটাকে x ধরলে দুটো সালফারের জন্য হচ্ছে +2x। মধ্যের সালফারগুলো 0 বাদ দিয়ে দেওয়া হলো, ইকুয়াল টু পুরো অণুর জারণ সংখ্যা 0 হবে, ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু হচ্ছে +5। তাহলে সালফারের জারণ সংখ্যা +5ও হতে পারে, যেটা সোডিয়াম টেট্রাথায়োনেটের মধ্যে। এটা গেল কিছু যৌগ যেখানে স্ট্রাকচার ছাড়া আমরা জারণ সংখ্যা বের করতে পারবো না। এছাড়াও কিছু যৌগ আছে যাদের ক্ষেত্রে আবার স্ট্রাকচারটাও মেন না, যৌগটার মূল গঠনটা সম্পর্কে জানতে হবে। যেমন একটা যৌগ এটা Fe3O4 বা ফেরোসোফেরিক অক্সাইড। যদি আমি সাধারণ জারণ সংখ্যা বের করতে যাই, Fe কে x, অক্সিজেনকে -2 ধরলে দাঁড়াচ্ছে এখানে 3x, -8 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +8/3। দ্যাট ইজ ইম্পসিবল নয়, মানে Fe জারণ সংখ্যা 8/3 হতে পারে না। তাহলে কেন বেরোলো? তার কারণটা হচ্ছে এই অণুটা একটা অণু নয়, দুটো অণু নিয়ে তৈরি, FeO.Fe2O3। তাহলে আমাদের জানতে হচ্ছে যে এই অণুটা কটা অণু নিয়ে তৈরি, Fe2O3 আর FeOর মিশ্রণ। তার জন্য যদি Fe3O4-এর মধ্যে Feর জারণ সংখ্যা বের করতে দেয়, আমাকে প্রথমে সেটাকে দুটো অংশে ভাগ করতে হবে। এবার Fe3O4-এর মধ্যে Feর জারণ সংখ্যা আলাদা করে বের করতে হবে, x ইকুয়াল টু +3। আর FeOর মধ্যেও Feর জারণ সংখ্যা আলাদা করে বের করতে হবে, x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। তার মানে যদি Fe3O4-এর মধ্যে Fe এর জারণ সংখ্যা বের করতে দেয়, তাহলে তাকে দুটো অণুতে ভাঙতে হবে এবং সেটিকে প্রত্যেকটি অণুর আলাদা করে Feর যে জারণ সংখ্যা বেরোয় সেই জারণ সংখ্যাগুলোকে বের করতে হবে। এরকমই একটা এক্সাম্পল হচ্ছে Pb3O4, সেম একইভাবে লেডের দুটো জারণ সংখ্যা বেরোবে, +2 আর +3। লাস্ট আসছি HCN যৌগ। এখানে কার্বনের জারণ সংখ্যা বের করতে হবে। এখন নাইট্রোজেনের পরিবর্তনশীল জারণ সংখ্যা, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত ধরব? বলা হচ্ছে যদি নাইট্রোজেন কারোর সাথে ত্রিবন্ধনে আবদ্ধ থাকে, তার মানে যার সাথে সে ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে তার থেকে নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, নাহলে ট্রিপল বন্ড করবে না। তাহলে কার্বনের থেকে নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক এবং নাইট্রোজেন ত্রিবন্ধনের জন্য 3টি ইলেকট্রন কার্বন থেকে গ্রহণ করেছে। নাইট্রোজেন যদি কারোর সাথে ত্রিবন্ধন করে থাকে তার মানে সে তার থেকে বেশি তড়িৎ ঋণাত্মক এবং ত্রিবন্ধনের জন্য কার্বনের থেকে 3টি ইলেকট্রন নাইট্রোজেন গ্রহণ করেছে। এই জন্যে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3। তাহলে হাইড্রোজেনের +1, কার্বনটা x ধরলে পাচ্ছি +1 + x - 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। HCN-এ কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +2। সিমিলারলি HNC-র মধ্যেও, মানে আইসোসায়ানাইড HNC,
তার মধ্যেও কার্বনের জারণ সংখ্যা হবে +2। একই রকমভাবে জারণ সংখ্যা বের করতে হবে। এছাড়া আমরা জানি জারণ সংখ্যা কখনো ভগ্নাংশে হয় না। গড় জারণ সংখ্যা যেরকম ভগ্নাংশে হতে পারে, সাধারণ জারণ সংখ্যা খুব কম কিছু ক্ষেত্রে ভগ্নাংশে হওয়া সম্ভব। যেমন অক্সিজেনের কিছু সুপার অক্সাইড যৌগ আছে, যেমন KO2 হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। যদিও যৌগগুলো খুবই অস্থায়ী, কিন্তু এই যৌগগুলো স্থায়ী, মানে যৌগগুলোর অস্তিত্ব বর্তমান। আমরা যদি KO2 যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা দেখতে চাই, তাহলে এখানে জারণ সংখ্যাটা অন্যরকম বেরোয়। যেমন আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা +1 এবং এর কোনো পরিবর্তন হয় না, কারণ পটাশিয়াম একটি ইলেকট্রনই দান করতে পারে। তাই যদি এক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যাটা x ধরি, তাহলে পাচ্ছি আমরা +1 প্লাস দুটোর জন্যে +2x = 0, x = পাচ্ছি -½ এরকম কিছু বিশেষ যৌগে সুপার অক্সাইডে স্পেশালি অক্সিজেনের জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। এটা গেল বিভিন্ন প্রকার যৌগের জারণ সংখ্যা। আমরা আগের ক্লাসে করেছিলাম খুব সাধারণ কিছু জারণ সংখ্যা নির্ণয়, কীভাবে নির্ণয় করতে হবে যৌগের বা আয়নের। এই ক্লাসে দেখলাম কিছু বিশেষ যৌগ যাদের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করতে গেলে তাদের স্ট্রাকচার জানা দরকার, এবং গড় জারণ সংখ্যা যাদের জারণ সংখ্যা একভাবে বের করা যায় না, এবং লাস্ট কিছু বিশেষ যৌগের যেখানে লিমিটেশন, এগুলো যেখানে ভগ্নাংশ জারণ সংখ্যা সম্ভব, সেরকম ভগ্নাংশ জারণ সংখ্যা বের করা আমরা দেখলাম। এটা হচ্ছে অল অ্যাবাউট অক্সিডেশন নাম্বার। এইবারে বইতে যত রকম জারণ সংখ্যা আছে, যত রকম যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করলে আমাদের জারণ সংখ্যাটা আটকাবে না। কারণ জারণ সংখ্যা যদি না জানি, তাহলে কিন্তু আমরা জারণ বিজারণ সম্পর্কে বুঝতে পারবো না। যেমন আমাদের দুটো কথা জেনে রাখতে হবে যে যদি কোনো বিক্রিয়ার মধ্যে জারণ সংখ্যা হ্রাস পায়, তখন বিক্রিয়াটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। যেমন একটা এক্সাম্পল হচ্ছে SnCl4 + FeCl2 = SnCl2 + FeCl3। ব্যালেন্স করে নিই, সাধারণ বিক্রিয়াটা দেখলাম। এই বিক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে Sn, আমরা সাধারণ পদ্ধতি যদি আমি Sn এর জারণ সংখ্যা বের করতে যাই, এখানে বেরোবে +4, Feর জারণ সংখ্যা বেরোবে +2, এখানে Sn জারণ সংখ্যা বেরোবে +2, এখানে Fe বেরোবে +3। যদি আমি জারণ বিজারণ বুঝতে হয়, এই জারণ সংখ্যা থেকে খুব সহজে বুঝতে পারা যায়। যেমন Sn এর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, মানে Sn বিজারিত হয়েছে। জারণ সংখ্যা হ্রাস পাওয়া মানে বিজারিত হওয়া। আর Feর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মানে Fe এখানে জারিত হয়েছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে জারণ। তাহলে এইভাবে আমরা জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস দেখে বুঝতে পেরে যাব যে একটা বিক্রিয়ার মধ্যে বা কোনো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কে জারিত হলো, কে বিজারিত হলো। এটা হচ্ছে অল অ্যাবাউট অক্সিডেশন নাম্বার।